আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন। টাইটেল স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আবরণ এক্সক্লুসিভ সিটিভিএন আজ সারাদিনে। আজকে যখন সারা দেশের অবস্থা খুবই জটিল, সঙ্গীন, শুধুমাত্র সারা দেশ নয়, সারা পৃথিবী জুড়ে এক অদ্ভুত অসমাধানযোগ্য রোগের বিরুদ্ধে মানুষ লড়াই করছেন, যেখানে আজকে চিকিৎসা ব্যবস্থা, আবিষ্কার, চিকিৎসকদের গবেষণা এখনো পর্যন্ত স্টিল টুডে, আজকে পর্যন্ত এই অজানা রোগের প্রতিষেধক তৈরি করতে পারেনি। মানে আজকে পর্যন্ত আমি বলবো এখনো পর্যন্ত অবারিতভাবে একটি সংক্রামক ভাইরাস বিচরণ করছে সারা পৃথিবী জুড়ে। কে ভাইরাস তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, মনুষ্য সৃষ্ট ভাইরাস কি অথবা না, এই নিয়ে নানান সংশয় আছে, আগামী দিনেও থাকবে আমি জানি। কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে আমরা যখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে নিজেরা নিজেদেরকে গর্ব করি, আমরা যখন মানুষকে বলি যে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, তখন খুব স্বাভাবিক এটা যে আমাদের কাছেই সেই সলিউশনের রাস্তাটা আছে। আজকে পশু পাখি, গাছপালা, আমাদের চারপাশের প্রকৃতি, এরা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষ ইচ্ছা করলে যা খুশি করতে পারে, কারণ তার হাতে সেই ডমিনেটিং টেকনিক্স, টেকনোলজি আছে। মানুষ উন্নত জীব, না হলে বাঘ বাইরে থাকতো আর মানুষ খাঁচার ভেতরে থাকতো, সেটা হয় না। বাঘের কাছে পাওয়ার আছে, স্ট্রেংথ, স্ট্যামিনা আছে, কিন্তু মানুষের কাছে যেটা আছে দ্যাট ইজ দ্য ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধি আছে। যখন সারা পৃথিবীর মানুষ সঙ্গে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ লড়াই করছেন একটা অজানা ভাইরাসের এগেনস্টে, ভাইরাসটা জানা বাট এর সমাধানটাও জানা, ঠিক এই বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে লকডাউন। লকডাউন মানে কি? লকডাউন মানে মানুষের থেকে মানুষের দূরত্ব বজায় রাখা, যেটা আগে মানুষ কখনো ভাবতেই পারেনি। আমরা সামাজিক জীব, আমরা সামাজিকতা করে অভ্যস্ত, আমরা বাজার দোকানে ভিড় করে অভ্যস্ত, আমরা দীর্ঘ লাইনে একে অন্যের ঠেলাঠেলি করে দাঁড়িয়ে অভ্যস্ত। আমরা সেটা করতে পারছি না, করা যাচ্ছে না। পাশাপাশি যে মারাত্মক একটা ভয়াবহ দিক উঠে আসছে, সেটা হচ্ছে 24 তারিখ থেকে লকডাউন হওয়ার পর আজ যখন আমরা 18 এপ্রিল, এই যে সময়টার মধ্যে আমরা এক শ্রেণীর মানুষ সংশয় করছে যে আমার আগের মাসের পরের মাসের মাইনেটা হবে তো, আমার কাজটা সঠিকভাবে থাকবে তো, আমার কাজের জায়গায় কোনো সমস্যা হবে না তো, এক্সেপ্ট গভর্নমেন্ট ওয়ার্কার্স, সরকারি কর্মী। সরকারি কর্মীদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দাদা কোথায় চললেন? এই তো ব্যাগে করে বাজার নিয়ে আসতে যাচ্ছি। কি আনবেন? খাসির দোকানের, মাংসের দোকানের বাইরে যখন দেখছি ভিড়টা অনেকটা লম্বা, বোঝা যাচ্ছে যে 700 টাকা দিয়ে মাংস কিনে বাড়িতে গিয়ে জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া মানুষটার অ্যাটলিস্ট পয়সার সমস্যা নেই, এবং আগামী দিনেও খুব একটা সমস্যা ওনার হবে না, কারণ সরকারি চাকুরে। কিন্তু যারা বেসরকারি ক্ষেত্রে প্রোডাকশন করেন তাদের চিন্তার বিষয় আছে, যারা বেসরকারি কোম্পানিতে ক্লারিক্যাল জব করেন তাদের চিন্তার বিষয় আছে, যারা নিজেদের এসএমই আছে, এমএসএমই আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আছে, তাদের যারা ওয়ার্কার, তাদের যারা মালিক, যারা ব্যবসায়ী, তাদের চিন্তার বিষয় আছে। তারা দোকান খুলতে পারছেন না, বা যারাও খুলছেন অল্প সময়ের জন্য খুলছেন।
তাদের কি করে পরিবার চলবে, তাদের পরিবারের কাছে কি করে খাবার পৌঁছবে, তাদের সন্তানরা কি করে আগামী দিন এডুকেশন করবে, তাদের রোজগার নিয়ে তাদের ভাবনা আছে। সরকারি চাকরিদের ভাবনা নেই। আমি তাদেরকে তির্যক মন্তব্য করতে চাই না, বাট তাদের ইট ইজ প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। তারা আজকে গলা মোটা করে বলছেন বাজার আনতে যাচ্ছি, মাছ নয় মাংস কিছু একটা হবেই। তো যখন এই মানুষদের কথা আমরা বলছি না, আমরা তাদের কথা বলছি যারা আজকে না খেতে পেয়ে রাস্তার গরম পিচে শুয়ে পড়ছে থালা হাতে করে। আমরা তাদের কথা বলছি যে মানুষটা ফুল বিক্রি করতো, যে মানুষটা রিক্সা চালাতো, যে মানুষটা ভ্যানে করে মাল টানতো, তার কথা বলছি যে পিঠে করে মুটে হয়ে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। আমরা তার কথা বলছি যে লোকটা রেল স্টেশনে ফেরি করতো, হকার যে ছিল। আমরা তার কথা বলছি যে লোকটা প্রত্যেকদিন সকালবেলায় শহরে যেত কাজ করবার জন্য, সেখানে কিছু কাজ সে করতো, যা করে সে দিন রোজগার করতো, দিন গুজরান করতো। আমরা তাদের কথা বলছি কারণ তাদের কাছে কাজ নেই। আজকে সরকার প্যাকেজ দিচ্ছেন, সেই প্যাকেজে আমার কেন জানি না মনে হচ্ছে যে খুব একটা অ্যাডভান্টেজ বা বেনিফিট এই শ্রেণীর মানুষেরা পাবেন না যারা 22 তারিখ জনতা কারফিউ পরের দিন সকালবেলায় উঠে খাবার জোগাড় করবার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাদের কাছে খাবার নেই। যারা 24 তারিখ লকডাউন 14 এপ্রিল পর্যন্ত শুনে মাথা চাপড়েছিলেন, তাদের কাছে খাবার নেই। যে মানুষগুলো 14 তারিখে 3-3 মে পর্যন্ত লকডাউনের এক্সটেনশনের কথা শুনে মাথা চাপড়েছিলেন, তাদের কাছে খাবারের উপায় নেই, জোগাড় নেই, রোজগার নেই। সেই মানুষগুলোর কি হবে? সরকার কি বললেন? তাদের কাছে রেশন পৌঁছে দেব। রেশন পৌঁছে কে দেবেন? সরকার। ব্যাংক অ্যাকাউন্টে তো রেশন পাঠানো যায় না ডিরেক্টলি। ব্যাংক অ্যাকাউন্টে রেশন ডিরেক্টলি যদি পাঠানো যেত, যে আপনার জন্য 5 কেজি চাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, আপনি সেখান থেকে তুলে নিয়ে চাল কিনবেন, সেটা হয়নি। ফুড গ্রেইনস আমাদের ভারতবর্ষে যথেষ্ট পরিমাণ রয়েছে, সেই রেশন পাঠানো হচ্ছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, সমস্ত জায়গায় রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে। মানুষ বলছেন আমরা রেশন পাচ্ছি না। আমার প্রোগ্রাম করতে গিয়ে মনে হয়েছে কোথাও না কোথাও মিসকমিউনিকেশন রয়েছে। কোথাও রেশন ডিলাররা বলছেন যে আমাদের কাছে ইনস্ট্রাকশন নেই। কোথাও রেশন ডিলারদের চাল চলে যাচ্ছে পাশের বাড়ির গোডাউনে। কোথাও আইসিডিএস এর মাল পাওয়া যাচ্ছে, আইসিডিএস এর যিনি খাদ্য ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন তার বাড়ির ছাদে। এগুলো যেরকম রয়েছে, আবার কোথাও রেশন ডিলাররা বলছেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছে মাল এসে পৌঁছচ্ছে না। অনেক জায়গায় রেশন ডিলাররা বলছেন আমরা মুখ দেখে চিনে তারপর রেশন দেব। অনেক জায়গায় রেশন ডিলাররা বলছেন যে পরিবারের লোক আছে সেই পরিবারের লোককে রেশন দেবো, সেই পরিবারের মানুষ যদি না আসে, অন্য কেউ আসে না, আমরা তাকে রেশন দেবো না। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে অভুক্ত মানুষের পেটে খাদ্য পৌঁছে দেওয়ার যে কথা বলছেন সরকার, সেই বক্তব্যে কোথাও না কোথাও মিসকমিউনিকেশন হচ্ছে, সেই বক্তব্যের কোথাও ইনজাস্টিফিকেশন হচ্ছে। সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে, আবার মিসকমিউনিকেশনের জন্যও হতে পারে, আমরা কারণ জানি না। তবে দুর্নীতির অভিযোগ আসছে, কালোবাজারির অভিযোগ আসছে, পয়সা নিয়ে রেশন বিক্রির অভিযোগ আসছে, থ্রেড দিয়ে মাল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আসছে, না চিনলে রেশন না দেওয়ার অভিযোগ আসছে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে পরিবারের মানুষদেরই রেশন দেব, অন্য কাউকে রেশন দেব না। এই ধরনের ঘটনাগুলো আমাদের টিভি ক্যামেরায় উঠে আসছে। আর আপনারা জানেন যে ক্যামেরার চোখ মিথ্যে কথা বলে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম প্রতিবেদন, সারা রাজ্য জুড়ে ঠিক কি অবস্থা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। রেশন সাধারণ মানুষের কাছে কি পৌঁছচ্ছে? মানুষ রেশনের দোকানে পৌঁছচ্ছেন, ফাঁকা ব্যাগ নিয়ে ফিরছেন না তো। 5 কেজি চালের কথা বলছেন সরকার, 5 কেজি চাল মানুষ পাচ্ছেন? দেখব। পশ্চিমবাংলার মানুষকে অভুক্ত রেখে, ক্ষুধার্ত রেখে এরা যে রাজনীতি করছেন। একে করোনার থাবা, অন্যদিকে সেই থাবার মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন। ফলে অথই জলে দেশের গরিব, প্রান্তিক, শ্রমজীবী, দিন আনি দিন খাই মানুষজন। হাতে কাজ না থাকায় মিলছে না মজুরি, ঘরেও আকাল হয়েছে খাবারের। এক্ষেত্রে বড় ভরসা রেশন। কিন্তু রেশন ঘিরে কার্যত অসন্তোষ বাড়ছে রাজ্য জুড়ে। অনেক জায়গাতে রেশনে মিলছে না প্রাপ্য খাদ্যশস্য, কোথাও অর্ধেকও মিলছে না বলে অভিযোগ। অনেক জায়গায় ছড়িয়েছে বিভ্রান্তি, কেউ জানে না রেশন কে পাবে কে পাবে না।
অথচ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা মানুষজন মাথাপিছু 5 কেজি অতিরিক্ত চাল পাবেন বিনামূল্যে। রাজ্যের প্রাপ্য খাদ্যশস্য মজুত রাখা আছে এফসিআই এর গুদামে। তাহলে কেন এত টালবাহানা? কেন্দ্র সরকার শুধু বলেনি, তারা বলেছে 6 লক্ষ টন চাল পাঠাবে, সেই অনুপাতে ডালও পাঠাবে। রাজ্য সরকার কিছু বলার আগেই 50,000 টন চাল চলে এসছে। সে চাল কিন্তু রাজ্য সরকার নিতে পারছে না, আর সেটা না আসার জন্য সংকলন হচ্ছে না, রেশন পাচ্ছেন না সাধারণ মানুষ। সব জায়গায় ক্ষোভ বিক্ষোভ চলছে, মুখ দেখে দেখে দেওয়া হচ্ছে, নামমাত্র দেওয়া হচ্ছে। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে বেশ কয়েকটি বিষয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হতে পারে অন্য কোনো ক্ষেত্রের মতো কেন্দ্রের এই প্রকল্প অন্য নামে নিজের বলে রাজ্যে চালু করার ভাবনা ছিল রাজ্য সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা জনসমক্ষে চলে আসায় জল পড়ে গেছে সেই ভাবনায়। নিটফল ভোগান্তিতে রাজ্যের সাধারণ মানুষ। লকডাউনের শুরুতেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মেলেনি রেশন। এখন মুখ্যমন্ত্রীর দাবি মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়া হবে আগামী 6 মাস। 5 কেজি করে চাল যাতে মাসে মানুষ পায়। গম অনেকে এখন দিচ্ছে না, বিকজ গম ভাঙার জায়গা নেই। মিড ডে মিল আইসিডিএস এর চাল আইসিডিএস বাড়ি বাড়ি দেবে, চাল আলু ডাল, চাল বা ডাল চাল। মিড ডে মিলে যারা আসবে স্কুল ওয়াইজে আপনারা দেখে নিন, 6-7 জন করে লাইন করবেন, 6-7 জন ঘুরে ঘুরে লাইন থাকবে। কিন্তু সমস্যার আরেক দিক সরকারি কাজে শাসক দলের মাতব্বরি। অভিযোগ উঠেছে শাসক দলের নেতা, পুরো কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা অনেক জায়গায় চাল চেয়ে চাপ দিচ্ছেন রেশন দোকানিদের উপর। রেশন ডিলারদের সংগঠনও সরকারের কাছে সেই অভিযোগের কথা জানিয়েছিল। সরব হয়ে উঠেছিলেন বিরোধী দলের নেতারাও। প্রশাসন যে রেশন ব্যবস্থা ঠিক করা উচিত, রেশন বিলি করা উচিত, সেটা না করে সেই রেশন ডিলারদের কাছ থেকে টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েতরা নিয়ে নিচ্ছেন জোর করে, ভয় দেখিয়ে। সেটা লোককে বিলি করছেন। তার কিছু ভাগ আবার বাড়ি চলে যাচ্ছে। কাউন্সিলরের বাড়িতে, পঞ্চায়েত প্রধানের বাড়িতে বস্তা বস্তা চাল, ডাল, আলু দেখা গেছে। কেন? কার স্বার্থে? ফলে আর চুপ থাকার উপায় ছিল না সরকারের পক্ষে। নবান্নে গত দুদিনের সাংবাদিক বৈঠকেও ইঙ্গিত ছিল রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে এবার সত্যিই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। শনিবার বিকেলে বিভিন্ন রেশন দোকানে গিয়ে সে বিষয়ে খোঁজ খবরও নেন মমতা। রাজ্যের রেশন বন্টন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবারই খাদ্য দপ্তরের প্রধান সচিব পদ থেকে মনোজ আগরওয়ালকে সরিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন ব্যর্থতার দায়ে মনোজ আগরওয়ালকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। শোনা গেছে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। অবশ্য তিনি বহাল আছেন স্বপদে। প্রশ্ন উঠছে সেখানেও। অবিলম্বে অযোগ্য, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তার পদ থেকে অপসারণ করা দরকার। এই অযোগ্য খাদ্যমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। রেশন নিয়ে রাজনীতির অভিযোগে শুক্রবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর রেশন দোকানে যে গ্রুপ করে পার্টির নামে দেওয়ার চেষ্টা করছে, এটা যে পার্টি হোক আমরা অ্যালাউ করবো না। আমি আগেও বলেছি, যার যার দেওয়া নিজের পয়সা দিয়ে কিনে দিন, এবং সেটা গভর্নমেন্ট করবে। কাউকে রিলিফ করার তো দরকার নেই, গভর্নমেন্ট নিজে করবে, গভর্নমেন্টের কোনো অভাব নেই। কিন্তু এই কঠিন সময়েও মুখ্যমন্ত্রীর এই বিবৃতি রাজনীতি নিয়ে উড়ে এসেছে কটাক্ষ। কারণ সময়টা কঠিন, দায় চাপিয়ে পার পাওয়া যাবে না। পরিস্থিতি সামাল দিতে না পারলে দায় থাকবে সরকারেরই। মুখ্যমন্ত্রী যদি মনে করেন শুধু বিবৃতি দিয়ে দায় কাটাবেন, তাহলে সেটা হওয়ার নয়। যদি রেশন ব্যবস্থা চালু না হয় খুব মুশকিল হবে, আর সেটা হয়েছে। এই 50,000 টন চাল কেন সরকার নিয়ে বিলি করছে না? ডাল কেন বিলি করছে না? কেন রেশন দোকানে পৌঁছচ্ছে না? কবে পৌঁছবে? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা ফোন নেব, যারা সাধারণ মানুষ আজকের অনুষ্ঠানে ফোন করবেন। তবে স্বার্থ একটাই, অভুক্ত মানুষের মুখে অন্ন পৌঁছে দেওয়া। আমি গত একটা প্রোগ্রামেও বলেছিলাম যে মানুষের যে 3টে বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে মোস্ট প্রায়র নিডস হচ্ছে খাদ্য। বস্ত্র আর বাসস্থান ছাড়া বহু মানুষ বেঁচে থাকেন, কিন্তু খাদ্য ছাড়া মানুষের পক্ষে নির্দিষ্ট সময় পরে বাঁচা সম্ভব নয়। আজকে কেন এই গরিব মানুষগুলোকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে অ্যাডিকুয়েট খাদ্যশস্য আছে? যদি না থাকতো, যদি খরা হতো, যদি উৎপাদন হতো না, চাল ডাল থাকতো না, তাহলে সেখানে অন্য প্রশ্ন আসতো।
কিন্তু যেখানে সরকার বারবার করে বলছেন যে আমাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য রয়েছে, আরেকটা জায়গা আমি খুব পরিষ্কারভাবে জানতে চাই যারা আজকে ফোন করবেন তাদের থেকে, যে নির্দিষ্ট পরিমাণে সরকার বলছেন, কেন্দ্র সরকার বলছেন 5 কেজি অতিরিক্ত শস্য দেওয়া হবে, সেটা চাল হতে পারে, সেটা গম হতে পারে। এটা কেন্দ্র সরকারের নির্দেশিকা, এটা আমার বক্তব্য নয়। রাজ্য সরকারের যিনি প্রধান, মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, উনি বলছেন যে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে সব মানুষকে, যারা খাবার পাচ্ছেন না প্রায়োরিটি তাদেরকে দেওয়া হবে ফার্স্ট। আর রেশন আনতে যান কারা? এই দুর্দিনে নিশ্চিতভাবে উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ তিনি আগে গিয়ে রেশন লাইনে দাঁড়াবেন না। যাচ্ছেন তারাই যাদের আজকে ঘরে অন্ন নেই, যাদের সন্তানের মুখে তুলে দেওয়ার মতো খাবার নেই, আজকে তারাই যাচ্ছেন যাদের খাওয়া জুটছে না, যাদের প্রত্যেক দিনের কাজ বন্ধ। তাদের সঙ্গে অনিয়ম, দুর্ব্যবহার, অব্যবহার, কুব্যবহার কেন হচ্ছে তার উত্তর আমরা চাই। কে রয়েছেন ফোনে? নমস্কার দেবাশিস বাবু। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে সুব্রত নস্কর বলছি। সুব্রত নস্কর, স্বাগত সুব্রত বাবু, বলুন। স্বাগতম। আর আপনাদের এই চ্যানেলে আমরা বলতে পারি এইটাই আমাদের সবচেয়ে আনন্দের, এবং আপনারা যে এইভাবে আমাদের মতামত নেন এটাতেই আমরা খুব খুশি। থ্যাংক ইউ। যাই হোক, বর্তমানে আপনারা 2-3 দিন ধরেই রেশন নিয়ে আলোচনা হচ্ছে, আমিও 2-3 দিন ফোনের চেষ্টা করছি, পাইনি। ওকে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমার যে অবস্থায়, আমি তো এপিএল এ কার্ড আমার এসছে, আমি তবু তাতেও আক্ষেপ করছি না। কিন্তু আমার এই স্থানীয় এলাকায় এমন এমন মানুষদের দেখতে পাচ্ছি যে যাদের এপিএল হওয়ার যোগ্য নয়, তাদের দিন আনা দিন খাওয়ার চেয়েও অধম অবস্থা। তাদের সব এপিএল এ নাম রয়েছে, তারা ওইভাবে মাল পাচ্ছে, এবং তারা অনেকে মাল তুলতে পর্যন্ত পাচ্ছে না। ওই 1 কিলো 2 কিলোর মাল ওইভাবেই তাদেরকে দিচ্ছে রেশন ডিলার। আর দুর্ভাগ্য কোথায় জানেন, আমার সবচেয়ে ওইখানে দুঃখ লাগলো। আচ্ছা, আপনি কি এরকম মানুষ সুব্রত বাবু, আপনি কি এরকম মানুষ দেখেছেন যে যারা দিন আনেন দিন খান, সেই মানুষগুলোর কাছে যেরকম আপনি বলছেন এপিএল কার্ড, আপনি কি এরকম মানুষ দেখেছেন যে যাদের দোতলা বাড়ি আছে, গাড়ি আছে, তাদের কাছে বিপিএল কার্ড? অবশ্যই, সেইটাই আমি বলতে চাইছি। এবং আরো শুনে নিন যে ওই সমস্ত মানুষগুলো তো ওই কার্ডের মাল ভোগ করছে, এবং দুর্ভাগ্য হচ্ছে, সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এটা, ওরা নিজেরা ওই ধরনের মাল খায়নি, তারা ওই মালটা তুলে এক শ্রেণীর নিম্ন বিত্ত মানুষদেরকে সেটা পয়সা দিয়ে বিক্রি করছে। ও আচ্ছা। এবং দুর্ভাগ্য হচ্ছে সেই পয়সাটা তারা নিচ্ছে, এবং রেশন ডিলারের সঙ্গেও আবার একজন কার্ড মানি খেয়ে বেরিয়ে চলে আসছে, টাকাটা ওর কাছ থেকে নিয়ে বেরিয়ে আসছে, মাল কিছুই নিচ্ছে না। আচ্ছা। এবং এইটা 2 নম্বর। গোড়ায় গন্ডগোলটা হচ্ছে যখন রেশন কার্ড গুলো তৈরি হচ্ছিল, তখন আমি কিন্তু একবার আপত্তি করেছিলাম। আপত্তি করতে আমাকে বলে না না ওসব ঠিক করে দেবো আমরা, এখন আমরা করছি, পরে ঠিক করে দেবো। এবং যারা যারা এখানে সেই সমস্ত জিনিসগুলো করেছে, সেই সমস্ত মানুষগুলোকে তো আমি চিনি, তারা যেভাবে ওইভাবে কে মাস্টার রিটায়ার্ড, এবং যারা সরকারি চাকরি করে তারা ওই পিএইচএইচ এ তাদের নাম রয়েছে, এবং তারা ওইভাবে বিনা পয়সায় আজকে মাল তুলে তারা বিক্রি করছে। এবং দুস্থ সাধারণ মানুষ আমি আমার এলাকায় দেখতে পাচ্ছি, তারা সেদিনে একজন আমাদের বাড়িতে এসেছিল, সে বলছে যে আমার এপিএল কার্ড। আমি কেন, তোমার এপিএল কেন হবে, তোমার তো বিপিএল এর তালিকা বা রোল্যান্ডের এতেই থাকার কথা। বলছে না, আমাদের এইরকম অবস্থা হয়ে রয়েছে, এই কার্ড আমরা মালই তুলতে পারছি। মালই তারা তুলতে পারে না, 100 টাকার মতো মাল সে তুলতে পারবে, 100 টাকা তার কাছে নেই। হ্যালো, এইরকম অবস্থায় জানেন আজকে কত বাজে লাগছে, এইসব জিনিসগুলো দেখতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে। অথচ রাজ্যের রাজনীতি এত নোংরা জায়গায় পৌঁছেছে, সেটা আর বলে অপেক্ষা রাখে না। ধন্যবাদ জানাই আপনাদের, যোগাযোগ পাবলিকের সাথে। অনেক ধন্যবাদ। আমি শুনলাম, আমরা ঠিক এই ধরনের স্পেসিফিক অভিযোগ মানুষের কাছ থেকে যদি কারোর থেকে থাকে তো তারা আমাদেরকে ফোন করুন। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো 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 হ্যালো, আমি ডানকুনি হাউসিং থেকে বলছি। আপনার নামটা একটু শুনবো। আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত আজ সারাদিনে। বলুন, আপনি কোথা থেকে বলছেন? নামখানা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুনলাম আপনি কোথা থেকে বলছেন? ব্যাপারটা নিয়ে আপনি বললেন। হ্যালো সত্যজিৎ বাবু, আপনি কোথা থেকে বলছেন? আপনার জায়গাটা একটু শুনলে সুবিধা হয়। আমি ডানকুনি হাউসিং থেকে বলছি। ওকে ওকে ওকে, রাইট, বলুন 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 বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি সরকারি কর্মী সম্বন্ধে বললেন, একদম বাস্তব কথাই। ধরুন, কর্মজীবী যারা চাকরি বাকরি করে যারা, তারা সরকারি
যদি আমরা ধরে নিতে পারি 20% সরকারি কর্মচারী আছে, আর বাদ বাকি বেসরকারি এবং নানা রকম ভাবেই যারা চাকরি হয়, তাদের অবস্থা খুব শোচনীয়। আমার যেটা প্রশ্ন, এই যে কদিন ধরে রেশনের দুর্নীতি নিয়ে চলছে, এই ব্যাপারটা একটা প্রশাসনিক ঢিলে আছে না এখানে? কারণ একের পর এক ঘটনা ঘটছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে খুব একটা বড় হেলদোল পাওয়া যাচ্ছে না। আমার এটাই প্রশ্ন যে প্রশাসন কি করছে? তারা ভাষণ দিয়ে যাচ্ছে, বক্তব্য বলে যাচ্ছে, সবকিছু বলে যাচ্ছে, প্রকৃতপক্ষে কাজটা তো সেরকম কাছে পাওয়া যাচ্ছে না। আমার আপনি একটু বলুন যে তারা যেন এই দিকটা একটু নজর দেয়। বেশ বেশ, আমি শুনেছি সত্যজিৎ বাবু, আপনাদের অভাব অভিযোগগুলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। আমি মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করছি। প্রশাসন এই ফোন কলসগুলো, সাধারণ মানুষের এই ডিমান্ডগুলো শুনুন অনুষ্ঠান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোথাকার মানুষের কি প্রবলেম রয়েছে। আমরা জাস্ট মিডিয়েটারের কাজ করছি, আপনার সমস্যার কথা আমরা প্রশাসনের কানে তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে, কেন সমস্যা রয়েছে, আমাদের বিশেষ প্রতিবেদন দেখব। রেশন দোকানের বাইরের দেওয়ালে একাধিক বিজ্ঞপ্তি, কোথাও লেখা যে পরিবার বিনামূল্যে রেশন পাবেন সেই রেশন ওই পরিবারের হাতেই তুলে দেওয়া হবে। কোথাও বা জরুরি বিজ্ঞপ্তিতে লেখা যে কোনো পরিবারের সদস্য তাদের নিজ নিজ পরিবারের রেশন কার্ড নিয়ে রেশন ধরবেন। কারা এই বিজ্ঞপ্তি জারি করেছেন তা অবশ্য কোথাও লেখা নেই, যদিও দোকানের কর্মচারীরা বলছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকেই জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। আমাদের এটা ইউনিয়ন থেকে দিয়েছে, কারণ অনেকে রেশন নিয়ে গিয়ে বলছে আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমাদের যে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপের থেকে আমাদের এটা দিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি রেশন দোকানের বাইরে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে ঠিক এইভাবে। জরুরি বিজ্ঞপ্তি, এত দ্বারা সকল রেশন কার্ড হোল্ডারকে জানানো যাচ্ছে যে পরিবারের যে কোনো সদস্যা তাদের নিজ নিজ পরিবারের রেশন কার্ড নিয়ে রেশন ধরবেন। অন্য পরিবারের রেশন কার্ড নিয়ে রেশন ধরতে আসবেন না। এখন থেকে পরিবারের সদস্যা ছাড়া অন্য কাউকে রেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এভাবেই কি বিজ্ঞপ্তি জারি করতে পারে অ্যাসোসিয়েশন? যেখানে রেশন সামগ্রী অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে, সেখানে কি এই নিয়ম প্রযোজ্য হতে পারে? সিএনএর তরফে যোগাযোগ করা হয়েছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সঙ্গে। তিনি বলছেন সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। না, গভর্নমেন্টের আলোচনার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত। কিন্তু সরকারি নির্দেশ ছাড়া শুধুমাত্র আলোচনার ভিত্তিতে এমন নোটিশ জারি করা যেতে পারে? উঠছে সেই প্রশ্ন। রেশন কার্ড হোল্ডার যদি অসুস্থতা বা অন্য কোনো কারণে নাও আসতে পারেন, তবে অন্য কেউ তার হয়ে পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন কি? সেক্ষেত্রেও কি এই বিজ্ঞপ্তি বহাল থাকবে? এই প্রশ্নের উত্তরে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের আজব যুক্তি শুনে হতবাক অনেকেই। আমরা জানি, আপনার বাড়িতে কে রেশন তোলেন আমরা তাকে চিনি, তার ক্ষেত্রে অন্য কোনো নিয়ম প্রযোজ্য হবে না। কিন্তু হঠাৎ কেউ কার্ডটা নিয়ে আসছে, সেক্ষেত্রে নতুনভাবে আমরা যাকে চিনি না, রেশন দোকানে যারা বসেন, যারা রেশন দেন, সেখানে ওই এলাকার জনপ্রতিনিধি, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বাররা যেমন তাদের চেনেন, রেশন দোকানরা খুব কম চেনেন না। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে অন্য কারোর জন্য রেশন সংগ্রহ করতে গেলে কি মুখ চেনাই একমাত্র ভরসা? এক একটি রেশন দোকানের আওতায় কয়েক হাজার মানুষ রয়েছেন, সবাইকে রেশন দোকানের কর্মীরা চিনবেনই, এটা ধরে নিয়েই কি এগোতে হবে? দিন কয়েক আগেই উত্তর দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু মিশ্রর বিরুদ্ধে ডিলারকে হুমকি দিয়ে 10 বস্তা চাল মজুতের অভিযোগ উঠেছিল। সে খবর পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। মুখ্যমন্ত্রী সুব্রত বক্সিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী। রেশনের চাল গমটা তো ফ্রিতেই দেওয়া হচ্ছে, গরিব মানুষ বিনা পয়সায় রেশন দোকান থেকে পাচ্ছেন, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন। এইটাই তো খুব উৎকৃষ্ট উপায়। সেখানে তো আমাদের দলীয় লোকেদের কারোরই হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। অবাঞ্ছিত ঘটনা আর ঘটবে না। এরপর কয়েকদিন কাটতে না কাটতেই
ফের বিতর্ক সেই উত্তর দমদম পুরো এলাকাতেই। এবার পাঠানপুর মোড়ে রেশন দোকানের বাইরে বিতর্কিত নোটিশ জানিয়ে উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী চাইছেন রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসুক। রেশন বন্টন নিয়ে নানান অভিযোগ ওঠায় বৃহস্পতিবার খাদ্য সচিবকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংকটের মুহূর্তে খাদ্য দপ্তর যাতে দায়িত্বের সঙ্গে কাজ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখভাল করছেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজে। কিন্তু তারপরেও এমন কয়েকজন পদাধিকারীর জন্য রেশন ব্যবস্থায় কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে নাকি, উঠছে প্রশ্ন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারা সর্বতভাবে প্রয়াস চালাচ্ছেন যাতে রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে নিয়মিতভাবে রেশন সামগ্রী পৌঁছে যায়। কিন্তু অনেকেই যেটা অভিযোগ করছেন নিচুতলার কয়েকজনের জন্য তার এই যে প্রয়াস, সেই প্রয়াস বাস্তবে সফলতা সম্পূর্ণভাবে পাচ্ছে না। অনেকে প্রশ্ন তুলছেন যে কিভাবে একটি সংগঠন তারা এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন রেশন দোকানে তারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে পারে। রাজ্য সরকার তারা যখন বিজ্ঞপ্তি দিচ্ছে না, কিভাবে একটি বেসরকারি সংগঠন তারা বিজ্ঞপ্তি জারি করলো, সে প্রশ্ন থাকছে। এবং সর্বোপরি কোনো সরকারি আদেশনামা না থাকা সত্ত্বেও একটি সংগঠনের এই ধরনের বিজ্ঞপ্তি তা বাস্তবে কতটা আইনগ্রাহ্য তা নিয়েও প্রশ্ন থাকছে। ক্যামেরায় সোমনাথ দাস ও চিরন্তন রায়ের সঙ্গে ভাস্কর বসু, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা। বেশ, আমরা শুনছিলাম আমাদের প্রতিবেদন। আজকে আপনাদের থেকে ফোন কলসে আমরা শুনবো যে এই ধরনের অনিয়ম, বেনিয়ম, কালোবাজারি, ইরেগুলারিটিস আপনার এলাকায় কতটা রয়েছে। সময় কম, কিন্তু আপনাদের আমি জানি যে অভাব অভিযোগ প্রচুর, কারণ সারা দিনব্যাপী আমাদের কাছে যা ফোন কলস এসছে, আমাদের সাংবাদিকরা, চিত্র সাংবাদিকরা যা ছবি পাঠিয়েছেন, বিভিন্ন জেলা সাংবাদিকরা যা ছবি পাঠিয়েছেন, নিতান্তই দুঃখের, নিতান্তই বেদনার, নিতান্তই দুঃখের। তো কাজেই আমরা আপনাদের ফোন কলস নেব, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। বিরতি নেওয়ার পর আপনাদের সামনে আবারও আসছে আজকে রাত সারাদিনে, সঙ্গে থাকবেন। আবরুন এক্সক্লুসিভ